প্রত্যক্ষদর্শী সাংবাদিকের বয়ানে জুলাই গণ অভ্যুত্থান আলোচনায় স্বাগত জানাচ্ছি। অগ্নিঝরা জুলাইয়ের আজ বর্ষপূর্তি। জুলাই অভ্যুত্থান কেমন ছিল সেই আন্দোলনের দিনগুলো। আমার সঙ্গে রয়েছেন এস এম সাব্বির, আপনাকে স্বাগতম। যদি একটু বলেন আসলে যে জুলাই গণ অভ্যুত্থান আপনি আসলে মাঠে প্রত্যক্ষভাবে ছিলেন, দেখেছেন, এখন সেই সময়কালটা যদি একটু আপনাকে স্মরণ করতে বলি, কেমন ছিল দিনগুলো? ধন্যবাদ সাদ্দার শুভ, আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল না? তো সেই একটি বছর আমি সকাল থেকেই না আসলে ভাবছিলাম, মানে চোখের সামনে অনেক স্মৃতি ভেসে উঠছিল সেই সময়কার। কেমন যেন জুলাইটা যতটা আলোকিতভাবে আমরা পার করে এসেছিলাম বা আলোকিত ভেবে আমরা এগিয়ে এসেছি এ পর্যন্ত, এবারে জুলাইটা কেমন যেন সেই কালো ছায়াগুলো মনে করিয়ে দিচ্ছিল গতবারের জুলাইয়ের। তো সেই জায়গা থেকে যদি শুরু করি, আসলে অভিজ্ঞতার অভাব নেই, অসংখ্য অভিজ্ঞতা। কোথা থেকে শুরু করব অনেকটা ভেবেচিন্তে বলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে বলতে গেলে সাংবাদিকতার জীবনে আমরা দেশ নিয়ে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু পড়েছি, অনেক বিজ্ঞ মানুষদের কাছে শুনেছি। তো সেই জায়গা থেকে ওই যে একটি খুব সুন্দর একটি লাইন, যে আসলেই অনেকেই আমরা ৭১ দেখিনি, কিন্তু আমরা জুলাই দেখেছি। আসলে জুলাই দেখেছি আমরা। যদি একটু বলি, জুলাইয়ের ১ তারিখ থেকে মূলত কোটা আন্দোলন সেটি আসলে যদি মূল প্রেক্ষাপট যদি বলি শুরু হয়। এরপরে আমরা যদি একটু আমরা যদি বলি বাংলা ব্লকেট যেটি আসলে ৬ জুলাই ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনি যদি একটু স্মরণ করেন, আসলে ওই বাংলা ব্লকেটের পরেই মূলত আসলে যে জোয়ারটা, আন্দোলনের যে জোয়ারটা সেটি শুরু হয়। সেই সময়টায় আপনি আসলে মাঠে ছিলেন এবং লাইব্রেরির সামনে মূলত তৎসময় ৫ তারিখ অথবা জুলাইয়ের ৬ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা একটি ঘোষণা দিয়েছিল বাংলা ব্লকেট নামে। তারপরে আসলে বেগবান হয়। সেই সময়টা আসলে কেমন ছিল? সেই সময়টা, তার আগে একটু আমি বলতে চাই, এই যে সংবাদ সম্মেলনটি ছিল যে তারা বাংলা ব্লকেট করতে যাচ্ছে, যে তারা জানালো, যখন তার আগে যে আন্দোলনটি সেটা তো কোটা দিয়ে শুরু হয়েছিল। আমরা এই কোটা আন্দোলন যখন চলে, আমরা সেই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের পাশে থেকে, আমরা দেশবাসীর পাশে থেকে আমরা চেষ্টা করেছি সেই সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। তখন কিন্তু আমরা ভাবিনি যে এই জুলাই কতটা উত্তপ্ত হতে যাচ্ছে আর কি। তো যেটা বলছিলেন যে বাংলা ব্লকেট যেদিনকে ঘোষণা করা হলো যে আগামী দিনগুলো থেকে বাংলা ব্লকেটে তারা যাচ্ছেন এবং সময়সীমা বেঁধে দেওয়া হলো যে সকাল সন্ধ্যা। তার একটু যদি আপনার সাথে সংযোগ করি, যে তারা কিন্তু এর পরবর্তী সময় মূলত শাহবাগ যে মোড়টি রয়েছে, মূলত সেই জায়গায় তারপর থেকে কিন্তু রেগুলার তারা অবস্থান শুরু করে। আরেকটু যদি আমি একটু স্মরণ করিয়ে দিই, 11 জুলাইয়ের একটি যে ঘটনাটি, 11 জুলাই মূলত আমি যেটি দেখেছিলাম যে 11 জুলাই এই আন্দোলনের একটি বাকবদল, যতগুলো বাকবদল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের কথা যদি একটু বলি, সেই দৃশ্যে আমি ছিলাম শাহবাগের যে অংশটি রয়েছে, মূলত মেট্রো রেল স্টেশন যেটি রয়েছে, শাহবাগ মেট্রো রেল স্টেশন, সেখানে আসলে আমরা দেখছিলাম, সেদিন যাওয়ার পরে দেখলাম যে আসলে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মজুদ ছিল সেদিন 11 জুলাই। এবং সেই ক্ষেত্রে আসলে সেই দিনের ঘোষণার পরে আগের দিন যে ঘোষণা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যারা দিয়েছিলেন যে তারা শাহবাগে দখলে নেবেন এবং শাহবাগে তারা যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তো আমরা যখন বিকাল অবধি আসলে দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক মজুদ রয়েছে শাহবাগে, কিন্তু সেই ক্ষেত্রে তখন পর্যন্ত আসলে এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা যে সেই মিছিলটি তখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তখন আসলে পুলিশের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন তারা আসলে এমনটা বলছিলেন বা এমনটা শোনা যাচ্ছিল, আমরা সাংবাদিকের মধ্যে আলোচনা করছিলাম যে হয়তো তারা আজকে একটা ভয় ভীতির মধ্যে আছে, যে যেই পরিমাণ শাহবাগে পুলিশ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা হয়তো একটা ভীতির মধ্যে এখানে আসবে না। এখন আপনাকে সেই দৃশ্যটা একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা আসলে যেটি বলছিলাম যে মেট্রো রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখছিলাম একটা মানে বিশাল গণজোয়ার, একটা বিশাল একটি গণমিছিল যেটি আসলে টিএসসির দিক থেকে শাহবাগের দিকে আসছিল। আপনার দৃশ্যটা অনেকে হয়তো মনে আছে, এবং সেই স্রোত কেন যেন কোনো বাধাই মানেনি। যদি দৃশ্যের কথা আমরা যদি একটু দৃশ্যটা একটু দর্শকের সাথে কানেক্ট করিয়ে দেই, যে পুলিশের ব্যারিকেডটা তখন আসলে শাহবাগে অবস্থান করছে এবং পুলিশরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই দিক থেকে বিপরীত দিক থেকে যদি বলি, ছাত্র আন্দোলনে যারা রয়েছেন এবং ওই মিছিলে যারা রয়েছেন, মানে বিশাল সমুদ্র, সেই সমুদ্র নিয়ে, সেই প্লাবন নিয়ে তারা আসলে
যেই ব্যারিকেড, যেটি পুলিশের যে ব্যারিকেড, সেটি আসলে যেভাবে ভেঙে দিল। এবং ওই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বুঝে উঠতে পারছিল না আসলে, মানে তাদের মাথায় যেটা ছিল যে আসলে যে পরিস্থিতি হওয়ার কথা বা হবে না, কিন্তু সেই পরিস্থিতিকে বিগড়ে আরো অনেক বড় জোয়ার নিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছিল। আমি তাৎক্ষণিক আমি যেই দৃশ্যটি দেখেছিলাম যে আসলে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, যে বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী ওখানে মজুত করা ছিল, তারা আসলে সেই সময় একটু আগে যে আপনাকে যে ব্যাপারটা বলছিলাম যে আসলে তারা ভয় পেয়েছে কিনা, ছাত্র আন্দোলনে যারা ইতস্তত হয়ে গিয়েছিল তারা, এরপরে আমরা দেখলাম আসলে পুলিশ যারা ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি সঞ্চার আমরা দেখেছিলাম। সেই ব্যারিকেড ভেঙে সেই ব্যারিকেড যাওয়ার চেষ্টা করছিল বাংলা মোটরের দিকে, এবং হাজার হাজার ছাত্র জনতা, বিশেষ করে যদি বলি শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর সেই জোয়ার আসলে শাহবাগ বারডেম হাসপাতালের সামনে, পিজি হসপিটালের সামনে একটা বিশাল সংখ্যক ছাত্ররা তারা আসলে দখলে নিয়েছিলেন। এবং যদি একটু বলি, আপনার দৃশ্যের কথা মনে আছে কিনা, পুলিশের যে এপিসি, যেই বাউন্ডারি থাকে, সেই এপিসির উপরে কিন্তু ছাত্ররা উঠে গিয়েছিল। এবং আমি এখানে একটু কানেক্ট করতে চাই, এই যখন তারা শাহবাগ ক্রস করে বারডেম ক্রস করে বা যখন বাংলা মোটর মুখী যখন তারা ছিল, এবং শুধু তাই নয়, এদিকে কারণ বাজার থেকে ওদিক থেকেও কিন্তু ছাত্র জনতার আগমন ছিল। এবং আমার একটি স্মৃতি হঠাৎ করে আমি অনেক কালো আধারী স্মৃতির মধ্যে কিছু ভালো স্মৃতিও স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে যখন ছাত্ররা বাংলা মোটর মোড়ে, আমরা অবস্থান করছিলাম সেই সময় বাংলা মোটর মোড়ে, আমি যে কর্মস্থলে কাজ করতাম সেটি ছিল জি, সেখান থেকে বাংলা মোটর কাছে হওয়ার কারণে আমরা বাংলা মোটরে যখন অবস্থান নিই এবং ছাত্রদের যে অবস্থানে ব্যারিকেডের যে চিত্রটি বললেন সেটি কিন্তু ওখানেও ছিল, যে ব্যারিকেডের উপরেই তারা বসে এবং পতাকা নিয়ে, মাথায় পতাকা বেঁধে তারা কিন্তু সেখানে ব্লকেট করে। এবং যেটা সুন্দর যে ব্যাপারটি আমি বলবো, যে আমরা অনেক আন্দোলন দেখেছি, আমরা অনেক সমাবেশে দেখেছি, আমরা অনেক ধরনের গণজোয়ার দেখেছি, যেখানে দিন শেষে একটি বিষয় দেখা যেত যে রাজধানী এমনি যানজটপূর্ণ একটি জায়গা, সেখানে যদি আরও বিশেষ করে ব্লকেটগুলো হতোই এমন একটা টাইমে, হয় অফিসের টাইম শুরু হচ্ছে অথবা অফিসের টাইম শেষ হচ্ছে, এরকম একটি মুহূর্তগুলোতে ব্লকেটটা বেশি আমরা দেখতে পেরেছি, এই সময়গুলোতে তারা ব্লকেট করেছে। তো যারা এই ব্লকেটে, অনেকেই বলবেন যে না এটা হয়তো বা তখন দুর্ভোগ ছিল, এটা কিন্তু তখন দুর্ভোগ ছিল না। যত মানুষ রাস্তাতে গাড়িতে বসেছিলেন, বাসে বসেছিলেন, বাইকে বসেছিলেন, বরং আমি বলবো যে তাদেরকে উৎসাহ দিয়ে তারা বসেছিলেন। এবং কারোর মধ্যে আমি অনেকের ওই সময় দেখা গেল যে তেল শেষ হয়ে আসতেছে, গাড়ির স্টার্ট বন্ধ, গ্লাস নামিয়ে বসে আছেন, এরকম অনেক প্রত্যক্ষদর্শী এবং ওখানে অবস্থানকারী গাড়িতে অনেক সাধারণ মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছি, আসলে আজকের পরিস্থিতি এই ব্লকেটগুলোর জন্য কিন্তু আপনারা কি কোনোভাবে ভুক্তভোগী কিনা? তারা কিন্তু বলেছে যে না, আমরা ভুক্তভোগী নেই, বরং এই আন্দোলনের মধ্য থেকে যদি ভালো কিছু আসে তাহলে আমরা তাদের সাথে আছি। এবং সকল চেহারা কিন্তু স্বস্তি ছিল। তো এই ব্যাপারটি আমার কাছে ভালো লেগেছিল, স্বস্তিদায়ক একটা ব্যাপার ছিল। এখন আমরা যদি একটু টাইম লাইন ধরে যদি আগাই, এরপরে আমরা যদি একটু 15 জুলাইয়ের দিকে যাই, বাকবদলের আরেকটি সময়। 15 জুলাই আসলে আমরা, আপনার মনে আছে কিনা, আমরা তখন শহীদুল্লাহ হলের দিকে ছাত্রলীগের মুহুর্মুহু হামলা, আক্রমণ, সেখানে আসলে একটি যুদ্ধের যে পরিস্থিতি থাকে, আসলে শহীদুল্লাহ হলের মধ্যে ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, যারা এই পক্ষের ছিলেন, তারা ভিতরে অবস্থান করছিলেন এবং ঠিক গেটের বাইরে। শহীদুল্লাহ হল শুরু করার আগে আমি একটু যোগ করতে চাই, শহীদুল্লাহ হলে যদিও সেই সময়তে আমরা একসাথেই সহকর্মী ছিলাম, আমরা একসাথে মাঠে কাজ করেছি। ওই সময় প্রথমে কিন্তু যে মূল যে উস্কানিটা তৈরি হয় যেখানে, সেটি ছিল কিন্তু আপনার সূর্য সেন হল। সূর্য সেন হলে সেখানে আমি এবং আমার ক্যামেরা পার্সন যিনি ছিলেন কামাল মিয়া, আমরা সূর্য সেন হলের ওদিকে আমরা অবস্থান করছিলাম, আপনি আপনার টিম নিয়েছিলেন এদিকে। হ্যাঁ, তো সূর্য সেন হলের ওখানে হঠাৎ করেই আমরা বসে আছি, এর মধ্যেই দেখি যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, একটা হুলস্থুল অবস্থা। কি হলো জানতে পারলাম যে যাদের বিরুদ্ধে এই আন্দোলন, তাদের কেউ এই শিক্ষার্থীদের 71 হলে আটকে রেখেছে। 71 হলে 2 জন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। এই খবর যখন ছাত্র জনতা যারা আন্দোলন করছিল, যারা শাহবাগে অবস্থান করছে বা রাজুতে অবস্থান করছে, তারা সকলে একত্রিত হয়ে তখন সূর্য সেন হলের দিকে আসে। এবং আসার পরপরই কিন্তু সূর্য সেন হল থেকে আমরা ঠিক ওই সময় সূর্য সেন হলের সামনে যে গাছের যে মাঠটা, অনেকগুলো মল চত্বর, সেখানে আমরা অবস্থান করছিলাম। এবং সূর্য সেন হল, 71 হল, এইসব দিক থেকে অজস্র ইটপাটকেল তখন, মানে ওই সময়টা আসলে প্রত্যেকটা দিন, আপনি এই যে দিনটি বললেন, এই 15 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা দিন আমাদের জন্য অনেকটা এমন চিন্তা করে বাসা থেকে বের হতাম যে আজকে আদৌ কি বাসায় ফেরা হচ্ছে কিনা আর কি। তো এই যে ইটপাটকেল ছোড়া শুরু হলো,
পরবর্তীতে ব্যাপকভাবে হামলা চালানো হয় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং সেই আমরা একটা চিত্র সব দর্শকদের হয়তোবা বা দেশের সকল মানুষদের হয়তোবা মনে আছে, আপনিও হয়তোবা দেখেছেন যে একটি বিআরটিসির লাল দোতলা বাস যেটির পেছনে শিক্ষার্থীরা অবস্থান নিতে বা পালাতে যায় এবং সেখানে তারা গিয়ে আটকে পড়ে এবং দুপাশ থেকে তাদেরকে অতর্কিতভাবে ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে ওই সময় হামলা আমরা দেখেছি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু ফুসে ওঠে ওই সময়। সেই হামলার পরপরই কিন্তু এই শিক্ষার্থীরা তারা কিন্তু তাদেরকে ধাওয়া করতে করতে এগিয়ে যায় এবং একটি সময় এই শিক্ষার্থীরা যে অবস্থান নেয় হচ্ছে শহীদুল্লাহ হলের দিকে। এরপরের জায়গাটা আপনার বেশি মনে আছে কারণ আপনি ওখানে উপস্থিত ছিলেন, আমরা তখন আসছিলাম শহীদুল্লাহ হলের দিকে। এখন যদি আপনার কথার সাথে একটু সংযুক্ত করি, আসলে যেটি হচ্ছিল যে আসলে শহীদুল্লাহ হলের সামনে আসলে ব্যাপক পরিমাণ ছাত্রলীগের যারা কর্মী ছিল, একটু পেছনে ফিরি যে আসলে সেই দিনটি আমরা যখন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করি তখন আমরা দেখছিলাম ক্যাম্পাসে কিন্তু একটা থমথমে অবস্থা এবং ছাত্রলীগ আসলে ক্যাম্পাসটা অনেকটা দখল করে রেখেছে এবং সেই ক্ষেত্রে আসলে ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী যারা রয়েছে সশস্ত্রভাবে একরকম তাদের অবস্থান আমরা দেখেছি। যেটি দেখছিলাম যে তাদের আসলে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত যারা শিক্ষার্থী ছিল যারা আসলে মিছিল করছিলেন তাদের আসলে একরকম ধাওয়া দিতে দিতে কিন্তু শহীদুল্লাহ হলের দিকে নিয়ে যাওয়া এবং সেখানে আসলে একরকম তারা বন্দী হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা যেটি দেখছিলাম, আপনি আমার সাথে ছিলেন, যদি একটু স্মরণে করেন যে ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন, তৎকালীন সভাপতি বা বর্তমান যিনি এখন পর্যন্ত সভাপতি রয়েছেন সাদ্দাম রয়েছেন, তিনি বেশ শফের মধ্য দিয়ে সেখানে প্রবেশ করেন যিনি রয়েছেন, তাদের আমরা দেখছিলাম যে হেলমেট পরে তারা আসলে বাইকে চড়ে তারা আসলে একটি মানে চক্কর দিচ্ছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই আসছেন এই যাচ্ছেন, এর মধ্যে আসলে একটা যুদ্ধাঙ্গেই একটা অবস্থা। অবশেষে কিন্তু শহীদুল্লাহ হলের সামনে সকলেই অবস্থান নেয় পুলিশ সহ। বিশ্ববিদ্যালয়ের যত আসলে শিক্ষার্থী এটা এই বিশেষ আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কথা নাও বলি, আসলে ঢাকা শহরের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও সেদিন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন এবং বিভিন্ন হলে তারা আসলে আশ্রয় নিয়েছিলেন। তো সেই পরিস্থিতি থেকে সেই দিন আসলে উত্তাল যে অবস্থা সেটা কিন্তু একটা চরম মুহূর্তে পৌঁছায়, চরম মুহূর্তে মানে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় সেটা। আরেকটু যদি আপনার সাথে যদি একটু স্মরণে আছে কিনা, সেই দিন থেকে কিন্তু মূলত আহতের যে সংখ্যা সেটা কিন্তু বাড়তে থাকে এবং আপনার মনে থাকবার কথা আসলে ঢাকা মেডিকেলে আহতরা কিন্তু ভর্তি হতে যাচ্ছিলেন এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু ভর্তি হতে দিচ্ছিলেন না, এরকম ঘটনা ভর্তি হতে দিচ্ছিলেন না এবং এমনকি সেখানে যাদেরকে ভর্তি নেওয়া হয়েও ছিল তাদের যে রেজিস্টার খাতা সেই খাতা ছিঁড়ে ফেলা হয়, খাতার কাগজগুলো ছিঁড়ে ফেলা হয়। এমনকি আমাদের অসংখ্য সংবাদকর্মীরা যারা আমরা চেয়েছিলাম মেডিকেলের দিকে যেতে এবং মেডিকেলের সামনে আমরা গিয়েছিলামও বা অন্যান্য সংবাদকর্মী যারা আছে যাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হচ্ছে যে ওদিকের কী অবস্থা, অনেকে মর্গেও প্রবেশ করার চেষ্টা করেছিল, সেই মর্গেও কিন্তু তাদেরকে তখন প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ যখন এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু হতাহতের ঘটনাও ঘটেছিল। এবং একটি বিষয় আপনার মনে পড়বে কিনা, সেদিনকের একটি সিদ্ধান্ত আমি বলবো যে ওই সময় পুলিশ প্রশাসনের একটি সিদ্ধান্ত বা হয়তোবা এটা তাদের পরিকল্পিত একটি সিদ্ধান্ত যে ওই সময় যদি ছাত্রলীগের কর্মীরা তারা যদি শহীদুল্লাহ হলে প্রবেশ করে যেত তাহলে কিন্তু ওই সন্ধ্যাটি বেশ কালো একটি সন্ধ্যা হয়ে দাঁড়াতো। তো ওই সময় কিন্তু পুলিশ আমরা আসলে দেখছিলাম যে আসলে যদি একটু সেই আমরা আমাদের সিনেমার যে চিরায়িত যে দৃশ্যের কথা ঘটনা যখন ঘটে গেল, ঘটনা শেষ, তখন কিন্তু প্রবেশ করলো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তারা সদস্যরা প্রবেশ করলেন এবং শেষ আটকে ফেললো বলতে শেষ সময় যে মোটামুটি একটি স্থবির একটি চিত্র আমরা দেখছিলাম। আমরা যদি আর একটু আগাই, আমরা যদি পরের দিনের ঘটনা, ওদিনকেও কিন্তু আমরা অস্ত্রের প্রকট ব্যবহার আমরা দেখেছি, আমরা দেখেছিলাম এবং সেই ক্ষেত্রে আমরা 16 জুলাইয়ের ঘটনা যদি আমরা একটু পরের দিনের ঘটনা যাই, আপনার মনে থাকবার কথা যে 16 জুলাই মূলত আমি আমার দিককার জায়গা থেকে আমি যেটি দেখেছিলাম যে তার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা একেবারে লোকারণ্য ছিল এবং 16 তারিখে যেটি হলো যে আমরা আসলে শহীদ মিনার কেন্দ্রিক তাদের অবস্থানটা আমরা দেখেছি এবং প্রচুর সংখ্যক শিক্ষার্থী আমরা সেদিন দেখেছিলাম যে তারা আসলে ছাত্রলীগের সেই দিনের মানে গত দিনের যে হামলা তার বিপরীতে কিন্তু তারা একটি মানে নতুন উদ্যোগ, ওই হামলাটা যথেষ্ট বর্বর একটি হামলা ছিল যার কারণে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বা স্কুল বলবো না, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয় এইসবের শিক্ষার্থীরা কিন্তু বেসরকারি শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু পরবর্তীতে বেশ বেড়েছিল, যেটি আমি বলছিলাম যে সেদিন আমরা সেই চিত্র দেখছিলাম এবং সেই দিনটি বিশেষ আরেকটি কারণে যে আমরা আসলে তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরেছিলাম যে
সারা বাংলাদেশে 6 জনের মতো নিহত হয়েছে। এটি আসলে আমরা মূলত সেই আন্দোলনকারী যারা ছিলেন তাদের থেকে জানতে পেরেছিলাম। এবং প্রথম শহীদ আবু সাইদ, যিনি আসলে রংপুরে আসলে পুলিশের গুলিতে নিহত হন, সেটি কিন্তু আমরা তৎসময় এখানে যারা ছিলাম সাংবাদিকরা, তারা কিন্তু আমরা জানতে পারি যে প্রথম শহীদ আবু সাইদ, এবং সেই সাথে সারা বাংলাদেশে 6 জন নিহত হয়। এবং সেই দিনও হয়তো আমরা একটু অনুমান করতে পেরেছিলাম যে এই আন্দোলন আসলে কোথায় যাচ্ছে। প্রথম একটি ধারণা আসলে আমরা তৈরি হয়, কিন্তু সেই আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন ঘটবে তখন পর্যন্ত কিন্তু ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা হয়তো আশা করেন, আমরা আশা করিনি। তারপরের যে দিনটি আছে ঘটনাবহুল আরেকটি দিন, সেটি হলো 17 জুলাই। 17 জুলাইয়ের ঘটনাটা আপনার স্মরণে থাকবার কথা। ক্যাম্পাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আসলে ছাত্রদের ছাত্রলীগ সহ আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে ধাওয়া দিতে দিতে একরকম দেখেছি যে তাদের আসলে হলে পৌঁছে দেওয়া হয়েছে, এবং হল থেকে বলা হচ্ছে যে আপনারা বাসায় ফেরত যান। এবং হল সেদিন ভ্যাকেন্ট করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ ছিলেন। এবং আপনার মনে থাকবার কথা যে সাধারণ শিক্ষার্থী যারা আসলে হল থেকে বেরোচ্ছিলেন, শেষ পর্যন্ত মার খেতে খেতে তাদের যখন একটু সময় দেওয়া হলো, তখন আসলে আমরা বিভিন্ন শিক্ষার্থীরা আমরা বক্তব্য নিচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন তারা যে বক্তব্য দিচ্ছিলেন যে আসলে এমন বক্তব্য আপনার মনে থাকবার কথা, এমন শিক্ষার্থী তারা বলছিলেন যে এমন পরিস্থিতিতে তারা কখনোই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করবার পরেও তারা কিন্তু বাড়ি ফিরবেন না, এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। এবং তারা বলছিলেন যে আমরা যেভাবেই হোক তারা আন্দোলনের শেষটা দেখে নেবে। এবং তাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছিল। আমার যেটা সকালের দিকের আরও একটি ঘটনা আমার যেটা মনে পড়ে, যখন আমরা হলে একটি টিম আমরা থেকে যখন আমরা রাজুর দিকে আবার চলে আসলাম, তখন কিন্তু সেখানে পুলিশের বেশ বড় বড় কর্মকর্তারা তারা উপস্থিত হন, এবং সেখানে তাদের সাজোয়া যানগুলো উপস্থিত হয়ে যায় সাথে সাথে। তখনই আমরা একটু আঁচ করছিলাম যে কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আরেকটি ব্যাপার যদি একটু মনে করিয়ে দেই, সেই দিন কিন্তু ছাত্রলীগ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত ঘোষণা করে, এবং সেই রাতেই আসলে ছাত্র আন্দোলনের যারা কাণ্ডারি যারা রয়েছেন তারা কিন্তু কমপ্লিট শাটডাউনের পরবর্তী বাংলা ব্লকেডের পরে আসলে যে বেগমান যে অংশ, যে কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করে। এবং আরেকটু যদি আপনাকে মনে করিয়ে দেই যে 18 জুলাই সেই দিন কিন্তু বিজেপিকে সেদিন মূলত বিজেপিকে সরকার মোতায়েন করে। এরপরের অবস্থা আপনি আসলে মাঠে ছিলেন, বিভিন্ন জায়গায় আপনি আরো বেশি মাঠে থেকেই করেছেন। এবং ওই সময় আমরা মাঠে ছিলাম থেকে সংবাদকর্মীরা, এবং আপনি সাথে ছিলেন, আমরা টিম হয়ে বিভিন্ন জায়গাতে কাজ করেছি। এবং সবচেয়ে বেশি বেগ যেটা পেতে হচ্ছিল, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কথার মধ্যে হয়তো আসবে একটু পরে, তো আমরা এখনই বলি, সেটা হচ্ছে যে আমরা ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করি বিশেষ করে তাদের কিন্তু এই যে ইন্টারনেট এর উপর অনেকটা নির্ভর করতে হচ্ছিল। আমাদের এই সময়টাতে যখন এই আন্দোলন বেগবান হলো বা আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উপর অ্যাকশানে চলে এসেছে, ছাত্রলীগ অ্যাকশানে চলে এসেছে, তো সেই জায়গা থেকে যখন এই সংবাদগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশেষ করে সাধারণত আমরা লাইভ করে থাকি, আমরা সংবাদ অফিসে পৌঁছানোর ব্যবস্থা করি, ফুটেজগুলো পাঠানোর ব্যবস্থা করি, সেই জায়গাতে কিন্তু আমরা একদমই বঞ্চিত ছিলাম। এমনকি এমনও হয়েছে যে পথে ঘাটে কিন্তু আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ফোন কেড়ে নিয়ে আমাদের ফোন থেকে ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরে যে বিষয়গুলি তাৎক্ষণিক আমাদের লাইভ করে এই যে অবস্থার মধ্যে আমরা ছিলাম, আমরা লাইভ করব, সেই লাইভ করারও সুযোগ পাচ্ছিলাম না, যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরাও আমাদেরকে ভুল বুঝেছে সেই সময়। এরকমও দিন গেছে যে আমরা কাভার করতে গিয়েছি, আমরা হয়তো বা রেকর্ড করছি, লাইভের চেষ্টা করছি, হচ্ছে না, সারা বাংলাদেশ ইন্টারনেট বন্ধ। তখন তারা বলছে, কই আপনারা লাইভ করছেন না তো, বা আপনারা তো দেখাতে পারছেন না আমাদেরকে, বা আপনারা আসলে কাদের হয়ে কাজ করছেন, আদৌ কি আমাদের সংবাদ কাভার করছেন, এটা কি দেখানো স্বরূপ, এটা কি দেশবাসীর কাছে পৌঁছাবে? তো আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব দেশবাসীর কাছে। পরবর্তীতে হয়তো বা শিক্ষার্থীরা বুঝেছেন যে আসলে সংবাদকর্মীরা যথেষ্ট চেষ্টা করেছে তাদের পাশে থেকে, তাদের সাথে থেকে কাজ করবার জন্য। কিন্তু ওই সময়টা ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে কিন্তু এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এরকম অনেক ধরনের নির্যাতন আমরা কিন্তু দেশবাসীকে, এই সাধারণ শিক্ষার্থীদের উপর এসব নির্যাতন দেশবাসীকে দেখাতে আমরা ব্যর্থ হয়েছি ইন্টারনেটের কারণে। আমরা আসলে টাইম লাইনের কথা বলছিলাম, আমরা 18 জুলাই আরেকটি গুরুত্বপূর্ণ আসলে এই আন্দোলনের যে চরম অবস্থায় যাবে সেটি আসলে যেটি বলছিলাম এতদিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। 18 জুলাই যেদিন আসলে মূলত বেসরকারি যে বিশ্ববিদ্যালয়, যদি বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কথা বলি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয় যে রামপুরায়
বা ওই অঞ্চলে তারা আসলে যে রেজিস্ট্যান্স তারা যে গড়ে তুলেছিল, যেই আমরা যেটি অনুমান করছিলাম যে আন্দোলন হয়তো এখন কিছুদিনের জন্য হয়তো থেমে যাবে, সেটিকে আসলে কিন্তু ওই রিলে যে আমরা দৌড়টির কথা বলি আসলে, যে সেই জিনিসটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল। 18 তারিখ থেকে শুরু হলো, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এই আন্দোলনটিকে কিন্তু টেনে নিচ্ছিলেন। আপনি নিজেও দেখেছেন, এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আমি বলবো যে এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক ভূমিকা রয়েছে, অনেক ধরনের ভূমিকা রয়েছে। অবশ্যই আন্দোলন যারা সামনের দিকে শুরুর থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের ভূমিকার তো বলার অবকাশ রাখেই না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যুক্ত হন এই আন্দোলন আরও বেগবান হয়। আমরা 18 জুলাইয়ের কথা বলছিলাম। আমরা এর পরবর্তী যদি দিনে যাই, আসলে মূল যে নিহতের সংখ্যা সেটি আমরা পরবর্তীতে 19 তারিখে যেটি জানতে পারি, প্রায় 1.5 শতাধিক মানুষ আসলে সেদিন নিহত হয়। যদি শুরুর দিকে নিহতের সংখ্যা বলি, এটি আসলে সর্বোচ্চ 19 তারিখের ঘটনা। এরপরে যদি আমরা 20 তারিখের ঘটনার দিকে যাই, সেদিন আসলে যেটি হলো যে সেদিন কারফিউ জারি করা হলো এবং সেই সাথে সামরিক বাহিনী, সেনা সদস্য যারা, তাদের মোতায়েন করা হলো। আপনার সেই দৃশ্যগুলো মনে আছে কিনা যে ঢাকা শহরের, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আসলে সামরিক বাহিনী, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী, কড়া নিরাপত্তা, এই দৃশ্যগুলো আপনি আসলে কেমন দেখেছেন? সেই সাথে যদি একটু আপনি ওই সময়কার যেসব স্পটগুলোতে আপনি আসলে কাজ করেছেন সেটি যদি একটু বলেন। বিশেষ করে আমি যেটি আমার কাছে বেশি মনে পড়ে যে আর্মির উপস্থিতির সাধারণ রাস্তাঘাটে বা রাজপথে আমরা এর আগে শেষ দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় আর কি। কিন্তু সেই সময় আইন শৃঙ্খলাকে শুধরাবার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু তারা করেছিলেন। কিন্তু এবার আমরা যেটা দেখেছিলাম, যেন মনে হচ্ছিল যে সব ধরনের আইনি শাসনের ব্যবস্থায় যেন সেনাবাহিনীর ঘাড়ে তখন তুলে দেওয়া হয়েছে, এরকম একটি অবস্থা। এবং সেই জায়গা থেকে কিন্তু আরও বেশি দেশের সাধারণ মানুষ যত যাই হোক না কেন, আর্মি যখন বা সেনাবাহিনী যখন পথে তাদের সশস্ত্র অবস্থায় তারা পথে যখন অবস্থান নেয়, এটা দেশবাসী যখন দেখে তখন ব্যাপারটা কতটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু বুঝতে পারে। তো সেই ফিলটি হচ্ছিল যে যখনই আমরা দেখলাম যে সেনাবাহিনীর যথেষ্ট অবস্থান আমরা পথে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে তাদেরকে টহল দিতে দেখা যাচ্ছে, তখন কিন্তু আসলে যেটা মনে হয়েছিল যে এই জুলাইয়ের যে আগ্রাসন সেটা হয়তোবা থেমে আসছে আবার বাড়ছে, থেমে আসছে আবার বাড়ছে, কিন্তু তখন পরিষ্কার ছিল যে আর থামছে না। সেই সাথে আমরা যদি একটু তৎসময়ের জুলাইয়ের আসলে যে অগ্নিগর্ভ যে স্থানগুলো সেটি যদি আসলে আলোচনার মধ্যে যদি আনি, আপনি সংযুক্ত করতে পারেন আমার সাথে, যে আসলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, রামপুরা, মহাখালী, উত্তরা, যাত্রাবাড়ি, নিউ মার্কেট এলাকা, কারওয়ান বাজার, এই স্পটগুলোতে আসলে যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে মূলত, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনটা শুরু হয়েছিল, তারপরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ছড়িয়ে যায়। তারপর যেটি হয় আসলে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয় 18 জুলাই যারা আসলে সংযুক্ত হয় এই আন্দোলনের সাথে, এবং 18 জুলাইয়ের পরেই মূলত আসলে এই যে স্পটগুলোর কথা বললাম, যে অগ্নিগর্ভ যে স্পটগুলো, সেখানে কিন্তু ব্যাপক ধরনের সংঘর্ষ হয়েছে আমরা দেখেছি। আপনার এরকম সংঘর্ষ আসলে কোনো একটা অংশের আপনার মনে আছে কিনা যে আসলে এরকম অগ্নিগর্ভ সময় আপনি যে অংশগুলোতে ছিলেন? সংঘর্ষ আমি বেশিরভাগ সময় আমি ছিলাম হচ্ছে দুটি স্পটে। একটি ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটির সাথে ঢাকা কলেজ, নিউ মার্কেট এই অঞ্চলটা। আরেকটি ছিল হচ্ছে মিরপুর, এবং মাঝখানে কাকতালীয়ভাবে আমি ওই দিনকে মোহাম্মদপুরে পৌঁছে যাই এবং সেদিনকেও আমি ব্যাপক আগ্রাসন দেখেছি। জি, একটু আলোচনা আপনার সাথে আরেকটু আমি যুক্ত করতে চাচ্ছি। আমি যে নামটি আসলে ভুলে গিয়েছিলাম, যে মিরপুর 10, এখানে আসলে যে চক্করটি রয়েছে, আপনি সেখানে গিয়েছেন, যে আন্দোলনের যে আমরা অগ্নিগর্ভ শব্দটি ব্যবহার করছি, যে সেখানে আসলে যেই পরিমাণ সেদিন আসলে ছাত্র জনতা সেখানে আসলে প্রতিরোধ গড়ে তুলেছিল, আপনি সেটি দেখেছেন, সেই স্পটে ছিলেন, যদি সেই স্মৃতিটা একটু যদি শেয়ার করেন। মিরপুর 10 এখনো পর্যন্ত চোখে ভাসে। প্রথমে আমরা যখন মিরপুরে প্রবেশ করি, ছাত্ররা শান্তিপূর্ণ অবস্থানেই ছিল। তারা কিছুক্ষণ পর যখন তাদের উপর হামলা শুরু হয়, এর পরবর্তীতেই কিন্তু মানে পুরো মিরপুর 10-এর চিত্রটা আমার এখনও মনে পড়ে যে সম্পূর্ণ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এবং
চারপাশ থেকে 10 নম্বরের 11 থেকে আসার যে রাস্তাটা, 14-এর দিক থেকে আসার যে রাস্তাটা, 1 নম্বর থেকে আসার যে রাস্তাটা, আগারগা থেকে আসার যে রাস্তাটা, কাজীপাড়ার দিক থেকে আসার যে রাস্তাটা, প্রত্যেকটা রাস্তা থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শাহজাহান থেকে অতর্কিত হামলা ওই দিনকে আমরা দেখেছি, অতর্কিত হামলা। এবং একটি পর্যায়ে আসলে অনেকেই বলে থাকে যে না, এই সংঘর্ষের কারণে শিক্ষার্থীরাই হয়তো বা আগ্রাসন করে এখানে আগুন দিয়েছে, সেখানে আগুন দিয়েছে। আসলে না, এখানে অনেক ধরনের মানুষের সম্পৃক্ততা ছিল, অনেক ধরনের ইন্ধন ছিল। তো সেই সব জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখি যে 10 নম্বর জ্বলছে ঢাকার মধ্যে, আপনার কাছে আসলেই যেটা বলতে হবে যে সেই অগ্নিঝরা স্পটের মধ্যে যদি একটু উপর থেকে যে চিত্রগুলো আমরা দেখেছিলাম যে মিরপুর দাউ দাউ করে জ্বলছে, সেই 10-এর ওই চিত্রটি ছিল ভয়ানক। এবং ওই দিনকে অসংখ্য ছাত্র জনতা সহ সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। আমরা দেখেছি যে সেই সময়ে মিরপুরের অনেক রিক্সা চালক তারা জীবন বাজি রেখে সেই আহতদেরকে নিয়ে যাচ্ছে রিক্সায় করে, সেই নিহতদেরকে নিয়ে যাচ্ছে রিক্সায় করে। একই সাথে পরিবারের আহাজারি, অনেকে এসে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, সকালে নাকি এসেছিল নেই, বিকালবেলায় বাবা মারা ঘুরছে, এরকম অনেক বাবা মা আমাদের কাছে এসে আহাজারি করে কান্নাকাটি করছেন, বা এরকম তার ছেলে এসেছিল বা তার পরিচিত জন এসেছিল এবং পরবর্তীতে সে ফিরে যায়নি। এমনকি সে কোথায় আছেন, হাসপাতালগুলোতে খোঁজ নেওয়া হয়েছে, তাও সেখানে পাওয়া যায়নি। তো সেই যে চিত্রগুলো, এবং একই সাথে এখনও মনে আছে যে পরিমাণ টিয়ার শেল পড়ছিল, মানে ওই দিন আমি একটু মানে অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম যে আজ হয়তো আমার বাড়ি ফেরা নাও হতে পারে আর কি। কারণ যে পরিমাণ টিয়ার শেল, যে পরিমাণ রাবার বুলেট চারপাশ থেকে ছোড়া হচ্ছিল, মানে কখন কোনটা কিভাবে করে আঘাত করে, মানে এর বর্ণনা দেওয়া আসলে তার মধ্যে আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। আমরা চোখ জ্বলছে, কোথাও একটু আগুন বা পানিও পাচ্ছি না যে একটু চোখ মুখ ধুবো বা করবো, খুব শ্বাসরুদ্ধকর আসলে পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতির মধ্য থেকে আসলে আমাদেরকে জীবন বাঁচিয়ে, জীবনকে রক্ষা করে, এবং সেই সাথে চেষ্টা করেছে যে আমাদের আশপাশেও ছাত্র জনতার যারা আন্দোলনকারীরাও যারা ছিলেন তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, তাদেরকেও আমরা অনেক সহযোগিতা করে আমরা কিন্তু কোনোভাবে আমাদের কাজ সম্পন্ন করে দিনটি পার করেছিলাম আর কি। আমি আপনার সাথে একটু সংযুক্ত করি। আমি যদি ভুল না করি 18 জুলাই সেদিন নিউ মার্কেট ইডেন কলেজ যেখানে আসলে যে মূর্তি রয়েছে, সেখানে আমরা আমাদের দায়িত্বের কারণে ছিলাম। সেখানে আসলে আমরা দেখেছিলাম সেদিনকার পরিস্থিতি আসলে, যে আমরা দেখছিলাম দূর থেকে আসলে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন জায়গায় আগুন জ্বেলেছেন, চারিদিকে অন্ধকার, চারিদিকে আসলে ধোঁয়া। এর মধ্যে আরেকটি জিনিস আমার যেটি মনে পড়ে, একজন পুলিশের সদস্য বলছিলেন যে সারাটা দিন তাদের উপরে মানে এরকমভাবে হামলা চালালাম, এই করলাম সেই করলাম, কিন্তু তারপরেও তারা দমছে না। জি, আমার এখনো মনে আছে ওই দিনকে আমরা একই সাথে, আমি ওই সময় সায়েন্স ল্যাবে ছিলাম, পরবর্তীতে যখন আসি আপনার সাথে যখন দেখা হয় সেদিনকে, ওই সময় জানতে পারলাম যে সেই পুলিশ সদস্য আপনাকে বলছিলেন যে এদেরকে দমানোই যাচ্ছে না, মানে সেই আন্দোলনের উদ্যমটাই এতটা বেশি ছিল। উদ্যম বলেন বা তাদের আসলে যে দাবিটি, যে নৈতিক দাবির জায়গা থেকে একটু এর সাথে এই আলোচনায় কিন্তু একটি বিষয় না আনলে আবার একটু ভুলই হবে বলতে গেলে, সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যথেষ্ট সংযুক্ত হয়ে গেছে। আমরা দেখেছি বাড়ি বাড়ি থেকে তাদেরকে পানি ফেলতে, বাড়ি বাড়ি থেকে সাধারণ চিকিৎসা দিতে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিছুক্ষণ বিশ্রামের জন্য, এমনকি অনেক মা বাবাকে দেখেছি যে তার ছেলে আন্দোলন করছে রাস্তায়, তার জন্য এবং তার বন্ধু বান্ধবের জন্য পানি নিয়ে আসতে বা খাবার নিয়ে আসতে। আপনিও নিশ্চয়ই সেই চিত্রগুলো দেখেছেন। এই আন্দোলন মানে 18 তারিখের পরে আমি বলবো ব্রেকফেল করে গেছে আর কি। এটি আর থেমে থাকার আন্দোলন ছিল না, এবং এই আন্দোলনে কোনো একটি ফলাফল আসতে যাচ্ছে, ছিলাম। যদি আমরা সেই অংশটি পার হয়ে যদি আমরা এখন একটু 30 জুলাইয়ের দিকে যাই, সেটি আসলে মার্চ ফর জাস্টিস আন্দোলনের আরেকটি সময়, গুরুত্বপূর্ণ একটি সময়, যখন আসলে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে তারা আসলে ঢাকামুখী হচ্ছিল। এরকম যে সময়টা আসলে আগস্টের এই 30 জুলাই এবং 31 জুলাই, এরপরে কিন্তু আগস্টের 1 তারিখ আবার নতুন করে কিন্তু আসলে এই আন্দোলন এটি কিন্তু আবার নতুন করে মোড় নেওয়া শুরু করে। সেই অংশটি যদি একটু স্মরণে আনেন, আসলে কেমন দেখছিলেন যে আসলে বিভিন্ন জায়গায়, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে তখন 18 জুলাইয়ের পরপরই কিন্তু আসলে বিভিন্ন আসলে অভিভাবক যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনের সাথে
পুরোটাই সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে পড়ে এবং সেটি দিনকে দিন বাড়ছিল এবং আগস্টের দিকে সেটি আসলে নতুন করে আবার বাড়তে থাকে। আপনি আমার যদি স্মরণে যদি থাকে ওই সময়টায় আগস্টের শুরুর দিকে আপনি আসলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ওই অংশে আপনি আসলে একটি অংশ আপনি গিয়েছিলেন, সেই জায়গার স্মৃতি যদি একটু বলেন। আমি শুরুটা করবো এভাবে, আমরা ব্লকেট দিয়ে শুরু করেছিলাম। তখন ব্যাপারটা এমন ছিল যে চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী বা যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের উপস্থিতি, আর শিক্ষার্থীরা ব্লকেট করছে। আগস্টের শুরুটা ছিল, এবার যাদের বিরুদ্ধে আন্দোলন তারাই নিজেদের প্রাণ বাঁচাতে ব্লকেট করা শুরু করলো আর কি। আমরা বেশ কিছু রাস্তা বন্ধ পেতাম, মনে পড়ে কিনা আপনার? আমরা চাইলেই মহাখালী যেতে পারতাম না, আমরা চাইলেই চন্দ্রিমা উদ্যান ক্রস করতে পারতাম না, আমরা চাইলেই বিজয় সরণি ফ্লাইওভার ক্রস করতে পারতাম না। আপনার আমাকেও বেশ বাজেভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেদিন আমাদেরকে আটকে দিয়েছিল আর কি। তো মোহাম্মদপুরের যে ব্যাপারটি ছিল সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমাদের কর্মস্থল কখন, অফিস কখন, আমরা এই ব্যাপারটি ভুলে গিয়েছিলাম। আন্দোলন এই পর্যায়ে এসে পৌঁছেছিল, যখনই যেখানে খবর পাচ্ছি বা ফোনের মাধ্যমে যদি যোগাযোগ পাচ্ছি আমরা সেখানে দৌড়ে যাচ্ছি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে বসিলার দিক যেতে যে 3 রাস্তার মোড় যেটাকে বলা হয়, সেই চিত্রটি ছিল বেশ ভয়াবহ। আমরা বাস স্ট্যান্ড থেকে আমরা হাঁটছি, সামনের দিকে এগোচ্ছি, রাস্তায় শুধু খোয়া, রাবার বুলেটের শেল, টিয়ার শেলের শেল, এগুলোই শুধু পড়ে আছে রাস্তাতে। কিছুক্ষণ পরপর দেখছি পুরো আকাশ জুড়ে 2টি হেলিকপ্টার ঘুরছে এবং বেশ লো ফ্লাই করছে তারা, বেশ লো ফ্লাই করছে, মানে নিচের থেকে দেখলে হেলিকপ্টারে কে বসে আছে তাকেও পরিষ্কার দেখা যাচ্ছে, এতটাই লো ফ্লাই হচ্ছিল। এরপরে যখন আমরা 3 রাস্তার মোড়ে গিয়ে পৌঁছাই তখন সেখানে দেখি একদমই রণক্ষেত্র, পুলিশের অবস্থান, সাধারণ জনতা এগিয়ে আসছে, অনেকটা সিটির বাউন্ডারি, ওটা সিটির দিকে এগিয়ে আসছে সাধারণ জনতা, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাদেরকে সে সময় দূর থেকে ফায়ার করা হচ্ছে এবং আমরা সেটিও দেখেছি হেলিকপ্টার থেকেও সতর্কতামূলক ফায়ারিং করা হয়েছে। এবং সেদিনকেও ঘটনাস্থলে আমরা বেশ কয়েকটি আমরা মৃত্যু দেখেছি। পরবর্তীতে যখন সেনাবাহিনী এবং সেনাবাহিনী সহ ম্যাজিস্ট্রেট সহ যখন তারা পায়ে হেঁটে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তখনও কিন্তু তারা বোঝাতে পারেনি এবং এক পর্যায়ে কিন্তু অনেকটা ব্যাকস্টেপই হতে হয়েছে এবং সাধারণ জনতা সেদিন এগিয়ে এসেছিল। কিন্তু এই একটি চিত্র যেটি আসলে মানে মনে রাখার মতো, যে সাধারণ জনতার যে আবেগ, যে সাহস যে মাত্রায় পৌঁছে গিয়েছিল, সেই জায়গাটাকে অস্ত্রের মুখে অসহায় করে রাখা হয়েছিল সেদিন। আমরা আলোচনা যদি আরেকটু আগাই, সেই ক্ষেত্রে আসলে আমরা এখন 3 অগাস্টের দিকে যদি একটু যাই, সেটি আসলে শহীদ মিনারের প্রসঙ্গ আসবে, নাহিদ ইসলামের প্রসঙ্গ আসবে। তিনি আসলে এত বিপুল সংখ্যক লোক শহীদ মিনারে সেদিন লোকারণ্য হয়ে গেছে, সেই লোকারণ্যের মধ্যে নাহিদ ইসলাম কি আজকে ঘোষণা দিচ্ছেন, পরবর্তী আসলে কর্মসূচি কি, সেটি জানবার জন্য আসলে মানুষের, কারণ আন্দোলন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এখন হয় এসপার না ওসপার একটা সমাধানে আসতে হবে। ঠিক তখনই কিন্তু আসলে নাহিদ ইসলাম 1 দফার কথা ঘোষণা করেন এবং প্রথম যে সরকার পতনের যে বিষয়টি, যার কোনো ধরনের কোনো দফা না এবং কোনো আলোচনা না, সরাসরি একটি চাচ্ছি যে এখন আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতা ছেড়ে দেয়, সেরকম একটি প্রসঙ্গর পরেই মূলত 3 তারিখের পরেই আসলে আমরা 4 তারিখে আমার দেখা আসলে ঢাকা শহরের যে ভয়াবহ অবস্থা, আসলে আপনিও দেখেছেন যে ভয়াবহ অবস্থা, ক্ষেত্র ঢাকা শহর আসলে শিক্ষার্থী এবং জনতার একরকম দখলে। সেই অবস্থার মধ্যে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ, সেটি আরো তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে, নিহতের সংখ্যা বাড়ছে, মানে বলতে গেলে গণভবন ছাড়া সংরক্ষিত কোনো জায়গা ছিল না। হ্যাঁ, যদি বলছেন যে গণভবনের আসলে ওই অংশটি বাদে আসলে ঢাকা, পুরো ঢাকাই কিন্তু আসলে জনগণের দখলে এবং রণক্ষেত্র, এবং জনগণ শুধু ওই অংশটি বাদে কিন্তু সকল জায়গাটা কিন্তু বৃত্ত আকারে একরকম ঘিরে ফেলেছে। এবং সেদিন থেকে কিন্তু একটু উপলব্ধি করা যাচ্ছে না সেনাবাহিনীকে বেশ স্টেবল একটা পর্যায়ে আমরা মূলত 3 তারিখে আমরা দেখি। 4 তারিখে মূলত আমরা যেটি বলছিলাম যে 4 তারিখে মোটামুটি যেটি দেখছিলাম, দৃশ্যপট কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে না, কিছু একটা হয়তো হতে যাচ্ছে, সেটি আসলে 5 তারিখেই এরকম হয়তো আমাদের অনুমান ছিল না, কিন্তু সময় ঘনিয়ে এসেছে। আমরা যদি একটু 4 তারিখের প্রসঙ্গ যদি একটু বলি, সেদিন রাতে 4 তারিখ দিন শেষ হয়ে দিবাগত রাত
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনি যদি উল্লেখযোগ্য স্পটগুলো কেন্দ্রগুলোর কথা বলি, যেমন উত্তরা, যাত্রাবাড়ি, ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেসব অঞ্চল রয়েছে সেখানে আসলে শিক্ষার্থীরা সারা রাত ঘুমাননি, এরকম অনেক ভিডিও আমরা সারা রাত ঘুমাননি। এমনকি ওই দিনকেই একমাত্র সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে দিনের বেলাতে, কিন্তু যে চারপাশে যে রণক্ষেত্র অবস্থা তার মধ্যে বেশিরভাগ প্রাইভেট বাসভবন যেগুলো ছিল সেগুলো ছাদেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এবং এটাও কিন্তু আরও মানে তখন এই যেটি আমরা বলছিলাম যে এই হামলা কিন্তু যতটা অ্যাকশানে ছিল তার থেকে তীব্র অ্যাকশন ধারণ করে এই 1 তারিখের পর থেকে। 1 তারিখের পর থেকে আমরা এখন 4 তারিখ পেরিয়ে যদি আমরা সেই 5 তারিখ মহেন্দ্র খন সেটির কথা যদি বলি, যে আসলে 5 তারিখ সকাল থেকে আমরা শুনছিলাম যে কোনো একটি ঘটনা হয়তো ঘটতে যাচ্ছে বা কোনো একটা এরকম একটি ঘটনা, এবং আমরা শুনছিলাম যারা সংবাদের বিভিন্ন তথ্য থেকে যে ওয়াকারুজ্জামান যিনি সেনাবাহিনীর প্রধান তিনি একটি বক্তব্য দিবেন, তখন আসলে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে যায় যে কোনো একটি ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু একটা পালাবদল হতে যাচ্ছে। সেই সময়টা আমরা আগারগাঁওয়ের ওই অংশটি ছিলাম। আপনার কাছে আরেকটু শুনতে যাবো আপনার মুখ দিয়ে যে আগারগাঁও থেকে আমরা আসলে যেহেতু যানবাহন ব্যবহারের তেমন সুযোগ ছিল না, আমরা একটি রিক্সা করে সেই আমরা শ্যামলী থেকে রিক্সা করেছিলাম। আমরা দর্শকদেরকে একটু বলতে চাই যে সেদিন কাকতালীয়ভাবে মানে আমাদের মনও একটু বলে উঠেছিল যে আসলেই মানে এই দিনটিতে যেটাই হতে যাচ্ছে সেটা আসলে মনে রাখার মতো কিছু একটা হতে যাচ্ছে। তো আমরা 2টি টিম একসাথে আমরা একই শ্যামলী থেকে আমরা আসলে এখন যেহেতু যেতে হবে ওই সময় রাস্তায় যানবাহন ব্যবহার করারও তেমন কোনো ব্যবস্থা ছিল না, আমরা একটা রিক্সা নিই। সেই রিক্সাটা নিয়ে আমরা কাভার করতে করতে আমরা শ্যুট করতে এবং ওই সময় ওই দিনকেই প্রথম আমরা একটু ইন্টারনেট পেতে শুরু করি আর কি। এবং আমরা পুরো যাত্রাটি আমরা লাইভে আমরা দুজনেই প্রিভিয়াস ঘটনা এবং ওই দিনকে আমরা যা দেখছি আমরা দর্শকদেরকে জানাতে চাই। এবং যে বিষয়টি দেখে আমাদের অনেকটা মানে আমাদের চোখ বড় হয়ে গেছিলো এবং অনেকটা গর্বিতও বোধ করছিলাম যে এই জায়গা থেকে যে যখন সাধারণ মানুষ এক হয় বা একটা দেশের জনগণ যখন সবাই এক হয় বা এক হতে চায় সেই ভাইবটা কি তৈরি হয় সেই চিত্রটি আমরা দেখেছিলাম কিন্তু আগারগাঁও যখন আমরা পৌঁছে যাই তখন তারপরের দৃশ্যগুলো যদি একটু বড় আমরা আগারগাঁও দৃশ্যটি এমন ছিল সেটা একটু বলি, কারণ ওই থেকেই মূলত ওই ভাইবটি আমরা পেতে শুরু করি। আগারগাঁওতে আমরা শুরুতেই যেটি আমরা দেখছিলাম ওই দিনকেই আমাদের কোথাও বাধা দেওয়া হচ্ছে না, সেনাবাহিনীও আমাদেরকে সামনে এগোতে দিলেন, আমরা এগিয়ে গেলাম এবং সকলেই দেখি সেনাবাহিনীকে মানে তাদেরকে অভ্যর্থনা করছে, চিয়ার আপ করছে তাদের সাথে। এবং সব শেষে আমরা দেখলাম যে লাখো মানুষ, আমরা যদি মিরপুরের দিক থেকে দেখি আগারগাঁওর দিক থেকে দেখি লাখ মানুষের ঢল আমরা দেখেছি এবং আনন্দে উৎফুল্লে তারা নাচতে তারা বেরিয়েছেন। তাদের গন্তব্য ছিল সেদিনকে শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এর পরবর্তীতে আমরা সেই রিক্সাটি নিয়েই আমরা চিন্তা করি যে যেহেতু আর কিছু পাওয়ার নেই আমাদের, আমরা কিসে করে যাব, আমরা এই রিক্সা নিয়ে ঢাকা ভার্সিটির দিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা আগাবো। এমন সময় আগাতে আগারগাঁও সিগন্যাল থেকে আমরা যখন বিজয় সরণির দিকে ডানে আমরা এগোচ্ছি রিক্সা নিয়ে, ঠিক বিজয় সরণির মোড়ে এসে আমরা হঠাৎ করে আগের দিনে চিত্র মেলাতে পারছি না। কী ব্যাপার, চারপাশের এত ব্লকেড, এত আটকা থাকে, সাজোয়া যানগুলো থাকে, সেখানে চন্দ্রিমা উদ্যানের রাস্তা বন্ধ ছিল প্রায় 10 থেকে 15 দিন মনে হয়, সেই রাস্তাও খোলা। আমরা সাথে আমাদের মত পরিবর্তন করি, আমরা বলি যে আমরা গণভবনের দিকে যাব এবং আমরা চন্দ্রিমা উদ্যানের দিকে ঢুকি হাতের ডানে, এবার গণভবনের দিকে এবং অনেকটা রাজকীয়ভাবেই রিক্সা নিয়েই আমরা গণভবনে। দর্শক আপনারা অনেকেই হয়তো বা বিশ্বাস করবেন না বা যারা আমাদের সহকর্মীরা ছিলেন তারা অনেকে জানেন, গণভবনে সেই 5 আগস্ট সর্বপ্রথম 3 জন সংবাদকর্মী পা রাখেন। সেই 3 জন ছিলাম আমি, এম সাব্বির, সাজ্জাদ শুভ এবং আমাদের ক্যামেরা পার্সন কামাল মিয়া। আমরা প্রথম এই 3 জন সংবাদকর্মী রিক্সা নিয়ে একদম গণভবনের ভেতরের যে মূল ভবন যেটা সেই পর্যন্ত আমরা রিক্সা নিয়ে যাই এবং রিক্সা নিয়ে যাওয়ার পরে তখন আমরা দেখতে পারি যে সাধারণ জনগণের আসলে জানতে এসেছে যে এই গণভবনের ভেতরে কতটা আরামে থাকা হতো আর কি। এবং সেই গণভবনের ভেতরের চিত্র আমরা পরবর্তীতে একে অনেকেই সব কিছু আমরা দেখেছি, আমরা অনেকে লুটপাট বলেছি বা অনেক ধরনের ঘটনা সেদিনকে ঘটেছে।
কিন্তু সব কিছুই যা হয়েছে একটা উৎফুল্লতার মধ্যে হয়েছে। হঠাৎ করে মানুষের মধ্যে একটা স্বাধীন একটা আনন্দ মনের মধ্যে কাজ করছিল, এবং যারা যে মানুষগুলো তার 1-2 দিন আগ পর্যন্ত আমাদের মাইক্রোফোন দেখলে আমাদের দিকে আগ্রাসন হয়ে এগিয়ে আসতো, সেই প্রত্যেকটা মানুষ ওদিনকে মানে কত মানুষ যে আমাদেরকে বুকে জড়িয়ে ধরেছে আমরা মানে সেটা বর্ণনা করতে পারবো না, এবং বেশ আনন্দঘন একটি অবস্থা। এবং সেই সাথে আমরা যখন এবার গণভবনের ভেতরে মূল ফটক দিয়ে মানে মূল যে দরজাটি ভবনের ভেতরে প্রবেশ করা, সেখান থেকে যখন আমরা 3 জন প্রবেশ করি, এবার আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। সেদিন আসলে যেটা আপনি বলছিলেন যে আমরা আসলে 3 জন সেদিন প্রবেশ করলাম, অনেকটা মানে অবিশ্বাসের মধ্যে, মানে আনবিলিভেবল একটি দৃশ্যের সম্মুখীন আমরা হতে যাচ্ছি। চোখকে বিশ্বাস করতে পারছিলাম না সেখানে কি ঘটতে যাচ্ছে। এরকম একটি জায়গা যেখানে আসলে এখন পর্যন্ত কেউ ঢোকেনি, খুব কম সংখ্যক, মানে তখন হাতে গোনা যাবে যে কতজন মানুষ ঢুকেছে আর কি, মানে খুব বেশি হলেও যে 150 মানুষ, এর বেশি না, এর বেশি হবে না। তখন আমরা আসলে ভিতরে প্রবেশ করলাম, আমরা আসলে প্রতিটি আমরা পার হচ্ছিলাম, প্রত্যেকটা কক্ষ পার হচ্ছিলাম, আর আমরা আসলে প্রতিটা ফ্লোরে উঠছি, প্রতিটা কক্ষে যাচ্ছি, সেই মানে কাল্পনিক দৃশ্য যেখানে আসলে আমরা প্রবেশ করছি। এবং এই ভবনকে নিয়ে আমাদের মাথায় একটা চিত্র ছিল, সকলের মাথায়, যে ভেতরটা কেমন বা কতটা আরামায়েশে তিনি থাকতেন। সেই সাথে যদি আমরা, আপনার মনে থাকবার কথা আসলে যে যারা ভিতরে প্রবেশ করেছিলেন, যে আমরা প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মতন আমরা ভিতরে ছিলাম, তখন আসলে মানুষের চোখ মুখের দিকে হচ্ছে আমরা মনে হচ্ছিল যে তারা আসলে এমন একটা জায়গায় পৌঁছেছে যে সেইটা তখন পর্যন্ত তারা মানে বিশ্বাস করতে চাচ্ছে না বা পারছে না যে আমরা তারা কোথায় এসে পৌঁছেছে এবং কি অর্জন করে ফেলেছে, যে এরকম একটি জায়গায় আসলে তাদের মধ্যে তখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল যে একটা স্বপ্ন রাজ্যে আছে, যে যেখানে আসলে কখনো অনেক ক্ষেত্রে হয়তো টিভিতে দেখেছেন, অনেকে কোনো বর্ণনায় শুনেছেন, কিন্তু এই সেই গণভবন, এখানে শেখ হাসিনা থাকতেন, সেটি আসলে তাদের তখন পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না। এবং সেই ক্ষেত্রে আমরা যদি আরেকটু বলি যে সেখানে আমরা দেখছিলাম যে আপনি বলছিলেন বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছিলেন, অনেকে লুট করছিলেন, অনেকে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছিলেন। সেখানে আমরা দেখছিলাম পুকুর থেকে মাছ ধরা যে লেকটি রয়েছে, আমরা দেখছিলাম যে গোয়াল থেকে গরু খুলে নিয়ে যাওয়া, তারপরে কবুতর নিয়ে যাওয়া, তারপরে শাড়িগুলো যেভাবে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে এমনি তার মধ্যে একটি ভয়ঙ্কর চিত্র কিন্তু ভাই ছিল, আপনি মনে আছে কিনা, একজন মানে ওখানে তো নিরাপত্তার জন্য অনেক ধরনের অস্ত্রও রাখা ছিল, একজন একটি গ্রেনেড কিন্তু ওখানে পেয়েছিল। আপনাকে দিয়ে শেষ করব, মানে কিছুক্ষণের মধ্যে শেষ করব। সেটা হলো আমরা যখন ভিতরে প্রবেশ করি, তখনকার যে চিত্র ছিল, আর 40 মিনিট পরে যে আশপাশে যে লাখো লাখো জনতা ইতিমধ্যে ঘিরে ফেলেছে, বিশ্বাসই করতে পারেনি। এবং তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এখন আমরা বের হব কি করে, কারণ এক পাশে হচ্ছে আপনার একটা খাল বা লেক টাইপের কিছু ছিল, আর 2টা যে রাস্তা, সেটা মেইন রাস্তা, সেটা সম্পূর্ণভাবে জনগণের দখলে, এবং সেখান থেকে মানে একটি পা রাখারও কোনো জায়গা কিন্তু ছিল না। আমরা বলি যে আমরা আসলে মূল গেটের দিকে যাচ্ছিলাম, যেটা আসলে রেসিডেন্সিয়াল যে মডেল কলেজ, তার বিপরীত মুখে এবং সেটি থেকে বের হতে আমরা ব্যর্থ হয়েছিলাম। ব্যর্থ হওয়ার পরে আপনি যে ঘটনাটি বললেন, আসলে গ্রেনেডের ঘটনা, একটি পথশিশু রয়েছেন, এবং আপনি কিন্তু দেখেছিলেন, আপনি পিছনে, আপনাকে যখন আমি ডেকে বলি যে দেখেন যে কি অবস্থা, তখন আপনি তাকিয়ে কিন্তু দেখছিলাম যে আসলে একটি শিশু, পথশিশু, যিনি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে এটা কি, তার হাতে দেখে জিজ্ঞাসা করছেন যে এইটা আসলে সে মনে করছেন খেলনা, পথশিশু যিনি, পাশের যে লোকটি আছে তিনি বলছেন তোর হাতে কি, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার যে একটি গ্রেনেড, যেটি আসলে সেখানে যে বাচ্চা শিশুটি রয়েছে তার হাতে একটি গ্রেনেড। মূলত সে যেটি হলো যে মূলত শিশুটি তারপরেই মাটিতে আস্তে করে রেখে দেয় আর কি, এবং বেশ অত্যাধুনিক ছিল, আমরা যেটা দেখেছিলাম বেশ অত্যাধুনিক ছিল। এবং ভেতরের আরেকটি চিত্র আমরা একটু সবকিছুর মধ্য থেকে, ওই সময় কারা কারা দেশ ছেড়েছেন, কারা কারা চলে গেছেন, হয়তো আমরা তখনই জানতে পারিনি, পরবর্তীতেও কতটা জানা গেছে আমরা অতটা শিওর না, কিন্তু এতটুকু আমরা শিওর ছিলাম তার আগের দিন রাতে ওখানে বেশ কয়েকটা পরিবারের অবস্থান ছিল। আপনি দেখেছেন যে নিচে বেশ কিছু বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে বিভিন্ন যে বেডরুমগুলো ছিল, সেই বেডরুমগুলো যে রাতে ব্যবহার হয়েছে বা ওখানে কেউ ছিল, বাচ্চাদের খেলনা বা বিভিন্ন ব্যাগ ট্যাগ এগুলো কিন্তু রাখা ছিল, সেটি আপনি খেয়াল করে। বিশেষ করে গণভবনে ঢুকেই যে প্রথম যে ফ্লোরটি, লিফটের আগের যে জায়গাটি, সেখানে বাচ্চাদের খেলনাগুলো এভাবে রাখা ছিল যে সেগুলো ব্যবহার হয়েছে, মানে এভাবে এলোমেলো থাকার কথা না, কারণ তখনও তো সাধারণ জনগণ ঢুকতে পারেনি। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক সাব্বির, তার থেকে আসলে
জুলাইয়ের যে ঘটনা প্রবাহ 36 জুলাই আমরা যেটাকে 5 আগস্ট যেটাকে আসলে 36 জুলাই বলছি, সেই 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত যে দৃশ্যপটের যে ভাগ বদল, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করছিলাম। আসলে সাংবাদিক হিসাবে আমাদের পেশাগত দায়িত্বের কারণে আমরা আসলে সেই জুলাইয়ের সময়টা আসলে কি দেখেছিলাম সেটি SM সাব্বির থেকে শুনছিলাম, এবং আমিও তার সাথে আসলে যে আমাদের যে অভিজ্ঞতা সেই বিষয়গুলো শেয়ার করছিলাম। দর্শক, যদি একটু বলি যে প্রত্যক্ষদর্শী সাংবাদিকের বয়ানে জুলাই গণ অভ্যুত্থান যেটি আমরা আলোচনা আজকে শুরু করলাম, সেটি আসলে এই যে বাকবদলের যে ঘটনাগুলো রয়েছে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, আমাদের সাথে কোনো না কোনো সাংবাদিক তার মাঠের অভিজ্ঞতা, তার জুলাইয়ের যে অভিজ্ঞতা সেটি আপনাদের জানিয়ে দেবে, আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।